প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের যারা পঞ্চম সেমিস্টারে রয়েছো তাদের জন্যে একটা ডিএসই কোর্স পড়তে হবে। সেটা সম্পূর্ণ নাম হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফাইড ইলেকট্রিক। এক্ষেত্রে তোমাদের যেটা সিলেবাস প্রথমেই বলে নিই, 3টে মডিউল রয়েছে। এই 3টে মডিউলে প্রথম থাকবে সজারুর কাঁটা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত। দ্বিতীয় মডিউলে থাকছে সত্যজিৎ রায় রচিত শঙ্কু সমগ্র। সেখানে বেশ কয়েকটা পাঠ্য গল্প রয়েছে, সবগুলো নয়, মোট 38টা গল্প রয়েছে। তার মধ্যে থেকে মোটামুটি বোমযাত্রীর ডায়েরি, প্রফেসর শঙ্কু ও ম্যাকাও, প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য, প্রফেসর শঙ্কু ও রবু, হিপনোজেন, মহাকাশের দূত, শঙ্কু ও আদিম মানুষ, শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন, এইগুলো পড়তে হবে। আর তৃতীয় মডেলে রয়েছে সব ভূতুরে লীলা মজুমদারের। অর্থাৎ তোমাদের এই ডিএসই কোর্সটা সম্পূর্ণটাই ঠিকঠাক করে দেখতে গেলে কল্পবিজ্ঞানের উপর নির্ভর করে লেখা হয়েছে বা সিলেবাসটা তৈরি করা হয়েছে। তো এক্ষেত্রে তোমাদের যেই প্যাটার্নটা, প্রশ্ন উত্তরের প্যাটার্নটা, সেক্ষেত্রে একটুখানি বলে নিই। প্রত্যেকটা মডিউল থেকে একটা করে 10 নম্বরে লিখতে হবে, একটা করে 5 নম্বরে লিখতে হবে, আর 3টে মডিউল থেকে একটা করে 5 থাকবে, সেখান থেকে একটা লিখতে হবে। মানে 3টে অর থাকবে, 3টে মডিউল থেকে একটা লিখতে হবে, আর বাকি 15 নম্বরের থাকবে শর্ট প্রশ্ন। তো আমরা বলে নিই যে তোমাদের এই যে মডিউলটা তৈরি হয়েছে তাতে সিলেবাসে পরিষ্কার করে বলা হয়েছে বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান আশ্রিত রচনা ও অলৌকিক কাহিনী। তো গোয়েন্দা গল্প সেটা নিয়ে আলাদা করে বলবার কিছুই নেই। একটা নিখুঁত রাস্তা ধরে অনুসন্ধানের কাহিনী। তো নিখুঁত রাস্তা ধরে যখন কিছু অনুসন্ধান করতে যাচ্ছে, তার মধ্যে অনেক যুক্তি, অনেক ম্যাথামেটিক্যাল হিসেব নিকেশ কাজ করে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা এটাকে কল্পবিজ্ঞানে চলে যাব বা কাল্পনিক কাহিনীতে চলে যাব, তখন তার মধ্যে যুক্তি যতটা না কাজ করবে, তার থেকে বেশি পরিমাণ কাজ করবে আমার চিন্তা, কল্পনা কত দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। সহজ করে বলতে গেলে একটা মানুষ ততটাই কল্পনা করতে পারে যতটা সে চোখে দেখেছে বা জেনেছে অন্য কোনো মাধ্যমকে অবলম্বন করে। কিন্তু কিছু কিছু মানুষ থাকে আমাদের চারিধারে, রয়েছে এমন কিছু মানুষ যারা সাধারণ মানুষের চিন্তা থেকেও নিজের ভেতরে অদ্ভুত অদ্ভুত, যেগুলো যুক্তি দিয়ে বোঝা যায় না, যেগুলো আমাদের সাধারণ হিসেব নিকেশ দিয়ে ধরা যায় না, অদ্ভুত অদ্ভুত চিন্তা। সেই অদ্ভুত চিন্তা কখনো মানুষকে অসামাজিক করে তোলে, কখনো মানুষকে এমন একটা মজার চরিত্রে পরিণত করে তোলে যার কাছে গেলে মানুষ নতুন কিছু জানতে পারে, সেই নতুন যেই নতুনের কোনো আলাদা করে আগে কোনো বিশ্লেষণ সে পায়নি। প্রসঙ্গক্রমে মনে পড়ে যায় আমাদের বাংলা সাহিত্যে এই কল্পবিজ্ঞানের গল্প ও আশ্রয় করেছে এই রকমই। তো আমি ইতিহাসে যাওয়ার আগে আমি একটা ধারণা পরিষ্কার করে নিই। এই যে কল্প বিজ্ঞানের গল্প, কল্প মানে কল্পনা প্রসূত, বিজ্ঞান বিজ্ঞানময়, বিজ্ঞান মানে তো যুক্তি, তাহলে এখানে দুটো ইমব্যালেন্সড হয়ে যেতে পারে, মানে দুটোর মধ্যে কোনো যুক্তি নাও ম্যাচ করতে পারে। যে বিজ্ঞান কি করে কল্পনা এক হয়ে যাচ্ছে? আসলে কল্পনাটাকে এমন করে একটা রাস্তা দেখিয়ে দেওয়া হচ্ছে, বিজ্ঞানের এমন কিছু কিছু টার্ম ব্যবহার করা হচ্ছে যেই টার্মগুলো মনে হয় যুক্তিসঙ্গত বা মনে হচ্ছে যেন সত্য। যেমন একটা কথা বলি, ধরো এই যে আমরা এখন আকাশে প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, এর আগে একটা জিনিসই উঠতে পারতো, বিভিন্ন পতঙ্গ বা বিভিন্ন পাখি, পশু না। তো এই যে উড়ে চলে যাওয়া, মানুষের ডানা নেই,
মানুষের ডানা নেই। যখন এরোপ্লেনটা আবিষ্কার হয়নি, মানুষের ডানা ছিল না যে সে উড়ে চলে যাবে। মানুষ পাখিকে দেখে কল্পনা করত বা ইচ্ছে করত যে আমি যদি পাখির মতো উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতাম। স্বাভাবিকভাবেই যেই মানুষটা এই কথাটাকে মনে করে সেই সময়ে আনন্দ লাভ করেছিল বা সেই সময়ে অদ্ভুত একটা আত্মকল্পনার মধ্যে ডুবে গিয়েছিল, সেই মানুষটাকে দেখে আমাদের বাস্তব জীবনের মানুষ, অর্থাৎ বাস্তব হিসেব নিকেশ সমাজ সংসারে টিকে থাকার জন্য যে হিসেব নিকেশ করে থাকা মানুষ, তাদের কাছে এটাকে অদ্ভুত বলে মনে হয়েছিল। মানুষের ডানা নেই, সে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাবে কি করে। কিন্তু একটা মানুষ কল্পনা করেছিল যদি সে উড়ে যেতে পারত। এই যে চিন্তা, এটাই মানুষের অদ্ভুত কল্পনা। এই অদ্ভুত কল্পনা যখন আসছে তখন কিন্তু আবিষ্কার হয়নি, আবিষ্কার হবে তার অনেক পরে। অর্থাৎ কল্পনাটা আগে আসছে। যে কোনো বিজ্ঞান তার সফলতার আগে, তার চিন্তা প্রসূত কোনো একটা সফলতা পাওয়ার আগে, অর্থাৎ আমি এটা আবিষ্কার করব, এর জন্য আমি পরীক্ষা নিরীক্ষা করবো, এই যে আবিষ্কার করবো, অর্থাৎ এটা আবিষ্কার করা যায়, অর্থাৎ এটা সৃষ্টি করা যায়। এই যে সৃষ্টি করা যায়, এই কল্পনাটা যখন কাজ করে তখন কিন্তু সেটা বিজ্ঞান দ্বারা যুক্তিযুক্ত নয়। এটা বিজ্ঞান দ্বারা যুক্তিযুক্ত হলেই তবেই সেটা বাস্তবায়িত হবে। বাস্তবায়িত হওয়ার আগে পর্যন্ত কিন্তু এই যে কল্পনার জার্নিটাকে, এটাকেই আমরা গল্পের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। যদি সেটা সফল হয় তাহলে আবিষ্কৃত হয়ে গেল, যদি না সফল হয় একটা মজার জিনিস, মানুষ এটা কল্পনা করতে পারে। এখন মানুষের সৃষ্টির যে সীমা ধীরে ধীরে বাড়ছে, বিজ্ঞানের যে সীমা ধীরে ধীরে আমাদের আশ্চর্য আশ্চর্য চিন্তাভাবনাকেও নাড়িয়ে দিচ্ছে। এই জার্নিটাই হচ্ছে আমাদের সব থেকে চমকপ্রদ আনন্দের জায়গা। কিছু কিছু লেখক এই চমকপ্রদ আনন্দকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে একটা অন্য রস সঞ্চার করার চেষ্টা করলো। অর্থাৎ মানুষ তো গল্প শুনতে ভালোবাসে, সেই গল্পর মধ্যে যদি এরকম কিছু জিনিস যোগ করে দেওয়া যায় যেটা কল্পনাকে এগিয়ে নিয়ে যায়, তাহলে সে তো আরো সুন্দর রসময়তা লাভ করতে পারে, মানুষের কিছুটা বিশ্বাসের অন্তর্ভুক্ত হতে পারে। এইগুলোকেই কাজে লাগিয়েছেন আমাদের কল্পবিজ্ঞানের গল্প রচনার বিভিন্ন ব্যক্তি, যাদের মধ্যে আমরা প্রথমেই আমরা যাকে ধরে নিতে পারি তিনি হচ্ছেন জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু তার যে গল্প, মানে নিরুদ্দেশের কাহিনী তিনি যে রচনা করেছিলেন, সেটার সময়কাল ছিল মোটামুটি 1969 সাল নাগাদ, 1869 সাল নাগাদ। তারপরে এসেছে আমাদের ওই জগদানন্দ রায়, তার শুক্রভ্রমণ। ইনি সাধারণত এসেছেন কল্পবিজ্ঞানের গল্প রচনা করবার জন্যে, কিন্তু জগদীশচন্দ্র বসু একজন বিজ্ঞানী। তার আবিষ্কার সংক্রান্ত বিষয়ে তার বিভিন্ন বক্তৃতা বিশ্বব্যাপী নাম করেছে। কিন্তু তিনি যখন এই নিরুদ্দেশের যাত্রার কাহিনী রচনা করেছিলেন, সেই সময় তার যে কল্পনার বিস্তার একসময় ব্রহ্মাণ্ড ছাপিয়ে বহুদূর পর্যন্ত গেল। অর্থাৎ আমরা যতই বলি না কেন, মানুষের কল্পনাগুলো আসে কিছু কিছু ব্যক্তির মধ্যে নিত্য নতুনত্ব নিয়ে, সেক্ষেত্রে এরও একটা সীমা আছে। জগদীশচন্দ্র বসু একসময় কল্পনা করতে 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 গিয়ে যখন নিজের কল্পনাকে আর এগিয়ে নিয়ে যেতে পারছেন না, কিছু খুঁজে পাচ্ছেন না, তখন সেই যন্ত্রণা থেকে ফিরে আসার জন্য ফিরিয়ে নেওয়া আমায় এরকম তাকে বলতে মানে অনুভব করতে হয়েছিল। অর্থাৎ মানুষ একটা জায়গা পর্যন্ত সে এগোতে পারে, এগিয়ে যাওয়ার পরে আবার সে স্বস্থানে ফিরে আসে যদি সেই স্থানে গিয়ে সে তার আনন্দটাকে আরও বেশি দীর্ঘস্থায়ী না করতে পারে। অর্থাৎ মানুষের এই যে জার্নি, কল্পনা একটা লিমিট পর্যন্ত যাবে, আবার সে সেখান থেকে সরে আসবে। এটাই মানুষের কল্পনার আসা যাওয়ার একটা রাস্তা। অর্থাৎ কল্পনা থেকে এগিয়ে গেলাম, সেখানেই রয়ে গেলাম, এটা হয় না, তাকে ফিরে আসতে হয়। তাই যে কোনো গল্পের মধ্যে আমরা দেখব যে যাচ্ছে কোনো গল্প হয়তো শেষও হয়ে গেছে, যে সেই জায়গায় স্টেবল হয়ে গেছে, কিন্তু না, সেটা আসল কথা নয়। আসল কথা হলো এই কল্পনা তাকে নিয়ে গেল,
নিয়ে যাওয়ার পরে একটা কোথাও গিয়ে এমন একটা জায়গায় জার্নিটা শেষ হবে যেখানে তার সহাবস্থান হিসেবে পূর্বের অবস্থান এবং বর্তমানের অবস্থানের মধ্যে একটা সংযোগ রক্ষা করবে, অর্থাৎ একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে, একটা নিশ্চয়তা, একটা সুস্থিরতা কাজ করবে। কল্পবিজ্ঞানের গল্প এটা একটা মজার জিনিস যে আমার দিকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার ফলে ভাসিয়ে রাখে না, একেবারে ভাসিয়ে রাখে না যে চলতেই থাকবে চলতেই থাকবে। মানুষকে ফিরে আসতে হয়, কারণ সে ফিরে না আসলে আবার ওই জায়গায় জার্নির যে রাস্তাটা, আরও নতুন করে রাস্তাটা, সেটা তৈরি হবে না। তাই একটু জটিল হয়ে গেল এটা। তো আমাদের সিলেবাসের মধ্যে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু রয়েছে। আমি আগেই বলেছি কল্পবিজ্ঞানের গল্প আসলে কোনো যুক্তি ছাড়াই তৈরি হয়। মানুষ কল্পনা করবে, সেটা যুক্তি দিয়ে সাজিয়ে আবিষ্কার করলে সেটা বিজ্ঞানে পরিণত হবে। যতক্ষণ না পর্যন্ত আবিষ্কৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা একটা জার্নি। এই জার্নিটাই হচ্ছে কল্পবিজ্ঞানের যাত্রা। সেখানে ত্রিলোকেশ্বর শঙ্কু হিসেবে যে প্রফেসর শঙ্কুকে এখানে আনা হয়েছে, সেই প্রফেসর শঙ্কুর যাত্রা শুরু হয়েছিল 1960 নাগাদ। সেই 1960 নাগাদ যাত্রাটা শুরু হয়েছিল। যখন সত্যজিৎ রায় এই যাত্রাটা শুরু করেছিলেন, তার আগেও বেশ কিছু রচনা ছিল যেগুলোকে আমরা কল্পবিজ্ঞানের গল্পের মধ্যে ফেলতে পারি। যেমন আগেই বলেছি জগদানন্দ রায়ের শুক্রভ্রমণ, বা আমাদের জগদীশচন্দ্র বসু তারও আগে যেটা নিরুদ্দেশের কাহিনী, বা এর আগে রয়েছে আমাদের ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্যের রচনা, অদৃশ বর্ধন, হেমেন্দ্র কুমার রায়, সুকুমার রায়, লীলা মজুমদার, প্রেমেন্দ্র মিত্র, এনাদের অনেক রচনা রয়েছে। কেউ কেউ তো বলেন সুকুমার রায়ের একটা গল্প দ্বারা প্রভাবিত হয়েছিল। গল্পটার নাম, মানে তিনি প্রভাবিত হয়েছিলেন, গল্পটার নাম হচ্ছে হেঁসোরামের হুঁশিয়ারের ডায়েরি। হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরি। তো এই হেঁসোরাম হুঁশিয়ারের ডায়েরিতে যে নিধিরাম চরিত্র রয়েছে, তিনি নাকি সেটার দ্বারা প্রভাবিত হয়ে এই প্রফেসর শঙ্কু রচনা করেছেন। তার আগে ছোট্ট করে একটা কথা বলে নিই যে পাশ্চাত্য সাহিত্যেও এই কল্পনাপ্রসূত রচনার অনেক উল্লেখ রয়েছে। তো সেখানে আমাদের জগদানন্দ রায়ের যেই শুক্রভ্রমণ কাহিনীতে যেই ইউরেনাস গ্রহকে সামনে রেখে যেই মানে ভিন গ্রহের প্রাণীর, মানুষ বলা উচিত না, ভিন গ্রহের প্রাণী বলা উচিত, সেই ভিন গ্রহের প্রাণীর যে চরিত্র এঁকেছেন, সেই চরিত্র নাকি H.G. ওয়েলসের দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস এরও আগে, অর্থাৎ দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডসে যে মঙ্গল গ্রহের প্রাণীদের সম্বন্ধে বলা হয়েছে, তার আগে ইউরেনাস গ্রহে বিভিন্ন প্রাণীর আগমন, তাদের আকার আকৃতি, তাদের চরিত্র, তাদের বুদ্ধি নিয়ে যেসব কথাগুলো বলা হয়েছে, সেটা আমরা জগদানন্দ রায়ের শুক্রভ্রমণে পেয়ে যাই। সুতরাং অনেক আগে কিছু না কিছু এরকম ছিল, কিন্তু আমাদের বাংলা সাহিত্যে এই কল্পবিজ্ঞানের যে গল্পগুলো এখানে আনা হয়েছে, সেগুলো একটা সিরিজ আকারে এসেছে সত্যজিৎ রায়ের হাতেই প্রথম। কারণ এটা যখন রচনা হয়েছিল তখন এটা হয়তো ছিল না, লেখকের মনে ছিল যে এটা একটা সিরিজ আকারে। সিরিজ মানে কি, একাধিক, মানে পাট করে আসবে, একাধিক রচনা আসবে একটা মেইন চরিত্রকে সামনে রেখে। যেমন আমরা সৈয়দ মুজতবা সিরাজ থেকে শুরু করে নীল লোহিত, এদের নানা রকম যে ডিটেকটিভ গল্প, বা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বঙ্কিম, এই যে একটা সিরিজ, এরম টাইপের প্রফেসর শঙ্কুর ক্ষেত্রেও সিরিজ যে করতে চেয়েছিলেন প্রথমে তা নয়। বোমযাত্রীর ডায়েরি থেকে শুরু হয়েছিল 1960-এ, যেটা প্রকাশ পেয়েছিল সন্দেশ পত্রিকা 1961-তে। তো তখন এটা ভাবা হয়নি, যেহেতু ডায়েরি বলা হচ্ছে, ডায়েরি লেখার ক্ষেত্রে একটা জিনিস উল্লেখ্য, সেটা হচ্ছে ডেট ধরে ধরে কথা বলা, ডেট ধরে ধরে তার বর্ণনা দেওয়া। কখনো 7 তারিখে, কখনো 12 তারিখে, কখনো 15 তারিখে, কখনো 18 তারিখে, এইরকমভাবে জার্নি মানে জাম দিয়ে দিয়ে তার বর্ণনা রয়েছে। আমাদেরও ডায়েরি লেখার ক্ষেত্রে আমরা প্রত্যেক দিন লিখতে পারি না, বা দৈনিক ডায়েরির মধ্যে কেউ লিখে, কিন্তু এক্ষেত্রে আমরা মাঝে মাঝে ফাঁক দেখতে পাই।
তো সত্যজিৎ রায়ের আগে এইরকম কোনো সিরিজ রচনা ছিল না। সত্যজিৎ রায় এই প্রফেসর শঙ্কুকে সিরিজ রচনার অন্তর্ভুক্ত করলেন। আর একটা কথা এখানে বলে নেওয়া দরকার, যে তিনি যখন এই প্রফেসর শঙ্কুর সিরিজটা তৈরি করতে যাচ্ছেন, তার আগে এরকম একটা তথ্য পাওয়া যায়, তার আগে 1960 সালে অ্যাং উপজাতি নামক একটা উপজাতিকে সামনে রেখে তিনি দ্য এলিয়েন নামক একটা কাহিনী, সংক্ষিপ্ত একটা কাহিনী রচনা করেছেন, সেটা খুব একটা উল্লেখ্য নয়। তো 1961 থেকে জার্নি শুরু হলো প্রফেসর শঙ্কু, সেই জার্নিটা চললো 1995 পর্যন্ত, অর্থাৎ একটা দীর্ঘ সময় ধরে একটা প্রফেসর শঙ্কু সিরিজটাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং বাংলা সাহিত্যে এই সিরিজ মানে প্রফেসর শঙ্কুকে সামনে রেখে কল্পবিজ্ঞানের এই যে গল্পের একটা দীর্ঘ যাত্রা এর আগে ছিল না বাংলা সাহিত্যে। ফলত এটা অনেক বেশি পরিচয় লাভ করতে থাকে আমাদের বাংলা সাহিত্যে। হ্যাঁ, তো সত্যজিৎ রায় ওই যে অ্যাং উপজাতিকে অবলম্বন করে দ্য এলিয়েন রচনা করেছিল, এটা কোনো একটা চলচ্চিত্রের স্ক্রিপ্ট হিসেবে অনেকে মনে করেন, আসলে সেটা ছিল স্টিভেন স্পিলবার্গের চলচ্চিত্র ইটি দ্য এলিয়েনের জন্য একটা স্ক্রিপ্ট। আমরা এই যুক্তিতর্কে যাব না যে সত্যজিৎ রায় কার জন্য এটা রচনা করেছিলেন বা পূর্বে এটা কতটা প্রভাব বিস্তার করেছিল। আমরা সত্যজিৎ রায়ের বহুল পরিচিত এই প্রফেসর শঙ্কু সিরিজটাকেই সামনে রেখে কথাগুলো বলবো। তো এই প্রফেসর শঙ্কুর সিরিজে যে ত্রিলোকেশ্বর শঙ্কুর যে চরিত্রটা এখানে গঠন করা হয়েছে সেটা অত্যন্ত ইন্টারেস্টিং। কীরকম না, আমরা আগেই বলেছি কল্পবিজ্ঞান অর্থাৎ কল্প চরিত্রকে অবলম্বন করে যা কিছু রচিত হবে তার মধ্যে কোনো যুক্তি থাকবে না, তার মধ্যে এমন কিছু চমকপ্রদ জিনিস সংযুক্তিকরণ ঘটবে যেটা আমরা শুনলে, আমরা কল্পনা করলে আনন্দ লাভ করব। তার বাস্তবিক কোনো ভিত্তি থাকবে না, কিন্তু আমাদের মধ্যে একটা অদ্ভুত রসসঞ্চার করবে, আনন্দের রসসঞ্চার করবে। সাহিত্য মাত্রেই যেটা কি বলবো, যেটা দাবি করে থাকে যে সাহিত্য পড়তে গেলে আমাদের মধ্যে একটা রসসঞ্চার ঘটবে, সেটা বিষাদের হতে পারে, আনন্দের হতে পারে, এরকম নানা ধরনের রসসঞ্চার ঘটতে পারে, রাগের হতে পারে, ভক্তির হতে পারে। তো আমরা ওই দিকে যাব না, আমরা এই রসসঞ্চারটাকে দেখবো যে আনন্দ কীরকম। তো স্পেস খুব কম, যেহেতু টেকনিক্যাল জিনিসকে সামনে রেখে আমাদের এই ক্লাস আজ থেকে নতুন শুরু হয়েছে। এরপরে আরও অনেক তথ্য আসবে, গল্প সম্বন্ধে আরও একটা করে পার্ট আমরা বলবো। শর্ট প্রশ্ন কীরকমভাবে আসতে পারে সেটাও বলবো, বড় প্রশ্ন লেখার প্যাটার্নটাও বলে দেবো। আর একটা বিষয়, এই সিলেবাস তোমরাই প্রথম, ফলত সহায়ক গ্রন্থ সেরকমভাবে যেগুলো এখানে উল্লেখ করা রয়েছে সিলেবাসটা আমি ছবি আকারে দিয়ে দেবো, সেগুলো হয়তো তোমরা পাবে না। আমরা চেষ্টা করব বিভিন্ন জায়গা থেকে টুকটাক তথ্য নিয়ে একটা সুন্দর করে লেখার যাতে একটা সুবিধা হয় তার একটা ব্যবস্থা করে দিতে। আর অবশ্যই শর্ট প্রশ্ন দিয়ে দেবো, উত্তর তার সঙ্গেও বলে দেবো। জার্নিটা আজ থেকে শুরু হলো, আগামী দিনে আরও অনেক ক্লাস আসছে তোমাদের জন্য। ভালো থেকো।